হচ্ছে আমাদের ভৌত বিজ্ঞানের বিকাশ। আচ্ছা, আল মাসুদি হচ্ছে প্রকৃতির ইতিহাস বিষয়ে একটি এনসাইক্লোপিডিয়া লেখেন, যেখানে বায়ুকল বা উইন্ডমিলের কথা বলা হয়েছে। হাইগেন হচ্ছে পেন্ডুলামীয় গতি পর্যালোচনা করেন, ঘড়ির যান্ত্রিক কৌশল বিকাশ ঘটান। তাহলে হাইগেন হচ্ছে পেন্ডুলামের গতি পর্যালোচনা করে ঘড়ির যান্ত্রিক কৌশল বিকাশ ঘটাইছেন। জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন। বাষ্পীয় ইঞ্জিন। রাদারফোর্ড পরমাণু তত্ত্ব প্রদান করেন। তাহলে পরমাণু তত্ত্ব প্রদান করেন রাদারফোর্ড। সত্যেন্দ্রনাথ বসু এটা হচ্ছে প্ল্যাঙ্কের বিকিরণ সূত্রের বিকল্প প্রমাণ করেন। বোস্ট আইনস্টাইন সংখ্যায়ন নামক তত্ত্ব প্রদান করেন। তাহলে সত্যেন্দ্রনাথ বসু কি করছে সেটা হচ্ছে প্ল্যাঙ্কের বিকিরণ সূত্রের বিকল্প প্রমাণ করেন। এই কটা একটু খেয়াল দিয়ে মনে রাখতে হবে। ওকে, বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে এনিমোমিটার। মনে রাখবো আমরা এনিমেশন দিয়ে বাতাসের গতি মাপবো, এনিমোমিটার। বিদ্যুৎ প্রবাহ মাপবো অ্যামিটার দিয়ে, বিদ্যুৎ প্রবাহ অ্যামিটার। মোটর গাড়ির গতি ওডোমিটার। পরিবাহী রোধ ও মিটার। তবে ক্ষুদ্র মাপের বিদ্যুৎ প্রবাহ নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে গ্যালভানোমিটার। যদি আমাদের অল্প বিদ্যুৎ হয় তখন সেটা আমরা মাপবো গ্যালভানোমিটার, কিন্তু রেগুলার বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্র হচ্ছে গিয়ে অ্যামিটার। আচ্ছা, উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ক্রোস্কোগ্রাফ। তারকা বা সূর্যের উত্তাপ নির্ণয়করণ যন্ত্রের নাম হচ্ছে পাইরোমিটার। আচ্ছা, বিজ্ঞানীরা 7টি ভৌত রাশিকে মৌলিক রাশি হিসেবে চিহ্নিত করেছেন। তাহলে মৌলিক রাশি হচ্ছে 7টা। আচ্ছা, চলে আসবো হচ্ছে গিয়ে আমাদের দৈর্ঘ্য হচ্ছে এল, ভর হচ্ছে এম, সময় হচ্ছে টি, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। এই 7টা হচ্ছে গিয়ে আলটিমেটলি ভৌত। তাহলে ভৌত রাশি হচ্ছে গিয়ে আমাদের লেন্থ, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। আচ্ছা, বিভিন্ন এককের পূর্ণরূপ, যেমন সিজিএস এর ক্ষেত্রে আমরা বলবো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম। এফপিএস এর মধ্যে আমরা বলবো ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেম। আচ্ছা, এতটুকু জানলেই হবে। ওকে, বস্তু নিজস্ব অবস্থা বজায় রাখতে পারার যে প্রবণতা সেটাকে আমরা বলবো জড়তা। জড়তা দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে আমাদের গতি জড়তা। স্থিতি জড়তা, গতি জড়তা। আচ্ছা, আমরা জানবো যে জি এর মান কোথায় শূন্য হয়। প্রায় 3200 কিলোমিটার উপরে বা 2000 মাইল উপরে যদি আমরা যাইতে পারি, তাহলে সেখানে হচ্ছে আমাদের জি এর মান হবে শূন্য, বা পৃথিবীর কোনো কিছুর কোনো ওজন থাকবে না। আমরা দেখি মহাকাশযানে করে প্রায় সময় মানুষ হচ্ছে জিরো গ্র্যাভিটির মধ্যে যায়, তাহলে সেটাতে যাইতে হইলে আমাদের 3200 কিলোমিটার উঠতে হবে। চন্দ্র পৃষ্ঠে জি এর মান পৃথিবীর 6/1 এটা আমরা জানি। আচ্ছা, এবং 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 746 ওয়াট। তাহলে 1 হর্স পাওয়ার সমান সমান কত ওয়াট? সেটা হচ্ছে 746 ওয়াট। 746 ওয়াট। কর্মদক্ষতাকে ইটা দিয়ে প্রকাশ করা সেটা আমরা সবাই জানি। আচ্ছা, 0°C বা 273 কেলভিন তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে শুষ্ক বায়ুতে শব্দের দ্রুতি 332 মিটার পার সেকেন্ড। 0°C বা 273 কেলভিন তাপমাত্রায় শব্দের দ্রুতি হচ্ছে 332। 1°C বা 1 কেলভিন বাড়াইলে শব্দের দ্রুতি বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। 0.6 মিটার পার সেকেন্ড। আর বাতাসের আর্দ্রতা যদি বেড়ে যায়, শব্দের দ্রুতিও বেড়ে যায়। আর লোহার মধ্যে শব্দ বাতাসের চেয়ে দ্রুত প্রায় 15 গুণ দ্রুত চলে। লোহার মধ্যে শব্দ প্রায় বাতাসের থেকে 15 গুণ দ্রুত চলে। আর লোহাতে শব্দের দ্রুতি সবচেয়ে বেশি, প্রায় হচ্ছে 5221 মিটার পার সেকেন্ড, এবং পানিতে শব্দের দ্রুতি হচ্ছে 1450 মিটার পার সেকেন্ড। তাহলে লোহাতে শব্দের দ্রুতি হচ্ছে 5221 মিটার পার সেকেন্ড এবং পানিতে শব্দের দ্রুতি হচ্ছে 1450 মিটার পার সেকেন্ড। কুকুরের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা হচ্ছে 35,000 হার্জ এবং বাদুড়ের প্রায় হচ্ছে 1 লাখ হার্জ। তাহলে কুকুর শুনতে পারে হচ্ছে 35,000 হার্জ পর্যন্ত, আর বাদুড় শুনতে পারে হচ্ছে 1 লাখ হার্জ পর্যন্ত। আর বাদুড় পথ চলে হচ্ছে শব্দোত্তর বা আলট্রাসনিক ব্যবহার করে। আচ্ছা, তাপমাত্রার বিভিন্ন স্কেল আছে, তার মধ্যে সম্পর্কে আমরা বলবো C/5 ইজ ইকুয়াল টু F-32/9। F-32/9 ইজ ইকুয়াল টু K-273/5। তো দেখি আমরা নিচে কিন্তু 5, 9, 5-এর খেলা। তাহলে C/5 ইজ ইকুয়াল টু F-32/9। F-32/9 ইজ ইকুয়াল টু
K minus 273 by 5, K minus 273 by 5. ক্লিনিক্যাল থার্মোমিটারের উষ্ণতা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 36.9 ডিগ্রি সেলসিয়াস। ক্লিনিক্যাল থার্মোমিটারের উষ্ণতা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 36.9 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, কিছু কিছু জিনিস আছে যেগুলোকে তরল করলে আয়তন কমে যায়। তার মধ্যে কি আছে? বরফ আয়তন কমবে তরল করলে, ঢালাই লোহা, পিতল, বিসমাথ, অ্যান্টিমনি। তাহলে তরল করলে আয়তন কমে, বাড়বে না। বরফ, ঢালাই লোহা, পিতল, বিসমাথ, অ্যান্টিমনি। বরফ, ঢালাই লোহা, পিতল আমাদের বাসায় ছিল, বিসমাথ এবং অ্যান্টিমনি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 সিসি পানি জমে 109 সিসি বরফে পরিণত হয়। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি 100 সিসি পানি জমতে দেই তাহলে সেটা হবে হচ্ছে 109 সিসি বরফ। ঢালাই লোহার আয়তন শতকরা প্রায় 7 ভাগ বৃদ্ধি পায়। আচ্ছা, যখন আমরা ঢালাই লোহাকে কঠিন করব তখন সেটার আয়তন বৃদ্ধি পাবে হচ্ছে 7 ভাগ। স্বাভাবিক চাপে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং শূন্যস্থানে বরফের গলনাঙ্ক হচ্ছে 0.0078 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বায়ু শূন্য স্থানে বা শূন্য স্থানে বরফের গলনাঙ্ক 0.0078 ডিগ্রি সেলসিয়াস। প্রতি 2.7 সেন্টিমিটার পারদচাপের পরিবর্তনে স্ফুটনাঙ্ক হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তিত হয়। প্রতি 2.7 সেন্টিমিটার পারদচাপের পরিবর্তনের জন্য স্ফুটনাঙ্ক 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তিত হয়। পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। আচ্ছা, কুপরিবাহক যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তাপ সহজে প্রবাহিত হয় না সেগুলোকে আমরা বলবো কুপরিবাহক। উদাহরণ হচ্ছে কাঁচ, কর্ক, রাবার, পশম এবং প্রায় সকল তরল এবং বায়বীয় পদার্থ। আর অপরিবাহক হচ্ছে যেগুলোর মধ্যে দিয়ে একেবারে তাপ পরিবহন হয় না, সেগুলো আমরা বলবো যেমন হচ্ছে ফেল্ট। ফেল্টের মধ্য দিয়ে একেবারেই তাপ পরিবহন হয় না। আচ্ছা, কয়েকটা ইঞ্জিনের কথা আমরা জানবো। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। রেলওয়ে স্টিফেনসন এবং পেট্রোল ইঞ্জিন ডক্টর অটো। আমরা মনে রাখবো অটো মানে হচ্ছে গটগট গটগট গট। তাহলে পেট্রোল ইঞ্জিন ডক্টর অটো, রেলওয়ে ইঞ্জিন স্টিফেনসন এবং বাষ্পীয় ইঞ্জিন হচ্ছে জেমস ওয়াট। 1876 সালে ডক্টর অটো পেট্রোল ইঞ্জিন চালু করেন। তাহলে 1876 সালে ডক্টর অটো পেট্রোল ইঞ্জিন চালু করেন। আচ্ছা, একটি পেট্রোল ইঞ্জিনের দক্ষতা প্রায় 30%। একটা পেট্রোল ইঞ্জিনের দক্ষতা কত পার্সেন্ট? 30%। আচ্ছা, রেফ্রিজারেটর বা হচ্ছে হিমায়ক। 1851 খ্রিস্টাব্দে ব্রিটিশ সাংবাদিক জেমস হ্যারিসন প্রথম হিমায়ক যন্ত্র উদ্ভাবন করেন। এবং কম্প্রেসারের ব্যবহার ফলে ফ্রেয়ন, এটা হচ্ছে 11 এবং ফ্রেয়ন 12 পরিবেশে এলে তা উপরে ওঠে, ওজোন স্তর ক্ষয় করে, তাই বর্তমানে এটা ব্যবহার করা হয় না। আচ্ছা, কণা তত্ত্ব হচ্ছে স্যার আইজ্যাক নিউটন, তরঙ্গ তত্ত্ব বলছে হচ্ছে হাইগেন, তড়িৎচুম্বক তত্ত্ব ম্যাক্সওয়েল, কোয়ান্টাম তত্ত্ব দিছে হচ্ছে প্লাঙ্ক। আচ্ছা, তাহলে কণা তত্ত্ব স্যার আইজ্যাক নিউটন সবার প্রথম দিছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই তরঙ্গের, কিন্তু ঝামেলা হচ্ছে এখানে আলো ঋজুগতি, প্রতিফলন, প্রতিসরণ আমরা কণা তত্ত্ব দিয়ে বের করতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো, কিন্তু ব্যাখ্যা করতে পারবো না ব্যতিচার, সমবর্তন এবং হচ্ছে বিচ্ছুরণ। তাহলে কণা তত্ত্ব দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো না বসকে। বতে হচ্ছে ব্যতিচার, বতে হচ্ছে বিচ্ছুরণ এবং শতে হচ্ছে সমবর্তন। তাহলে কণা তত্ত্ব দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো না ব্যতিচার, বিচ্ছুরণ, সমবর্তন। তরঙ্গ তত্ত্ব দিছে হাইগেন, সেটার মধ্যে ব্যাখ্যা করা যায় আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, ব্যতিচার, অপবর্তন। তার মানে হচ্ছে বিচ্ছুরণ, ব্যতিচার, এগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো তরঙ্গ তত্ত্ব দিয়ে। মানে তরঙ্গ যখন আলো হয়ে যাবে তখন কিন্তু সে বিচ্ছুরিত হইতে পারতেছে, ব্যতিচার হইতে পারতেছে, অপবর্তন হইতে পারতেছে, কিন্তু ব্যাখ্যা করা যাবে না হচ্ছে এই সমবর্তন। মানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সমবর্তন যেটা, সেটা আসলে কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, এবং আলোর তড়িৎ ক্রিয়াও ব্যাখ্যা করা যাবে না। তড়িৎচুম্বক তত্ত্ব আসলে ম্যাক্সওয়েল দিচ্ছে, সেটাতে সব কিছু ব্যাখ্যা করা যাবে, এবং কোয়ান্টাম তত্ত্ব দিয়েও কোনো ঝামেলা নাই। আচ্ছা, এখন আমরা চলে আসবো হচ্ছে বিভিন্ন তড়িৎ চুম্বক তরঙ্গের তুলনামূলক কিছু চিত্র। যেমন গামা রশ্মি, এটা সবচেয়ে ছোট, 10^11 মিটার, এটা কম, এবং ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ, এই রশ্মি মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর। তাহলে সবচেয়ে ক্ষতিকর হচ্ছে গামা। গামা মানেই হচ্ছে গামা পালোয়ান, এই গামা পালোয়ান হচ্ছে সবার জন্য ক্ষতিকর। দেন হচ্ছে অতিবেগুনি রশ্মি, এটার একটা বড় কাহিনী হচ্ছে এটা দিয়ে হচ্ছে ভিটামিন ডি উৎপন্ন করা হয়।
শরীরের মধ্যে। দেন অবলোহিত রশ্মি, অবলোহিত মানেই হচ্ছে ইনফ্রারেড। চিকিৎসা বিজ্ঞান, ছবি তোলা, রিমোট কন্ট্রোল, আবহাওয়ার নির্ণয়ের জন্য এই ইনফ্রারেড ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ ইউজ করা হয় হচ্ছে রাডার, টেলিভিশন, মোবাইল ফোনে। তাহলে আমরা একটু মনে রাখবো যে অবলোহিতর ক্ষেত্রে অবলোহিত কিন্তু ছবি তোলার জন্য, তার মানে ক্যামেরার মধ্যে আছে হচ্ছে ইনফ্রারেড, ফ্ল্যাশ দেওয়ার আগে সে কিন্তু ফোকাস করে ইনফ্রারেড দিয়ে। রিমোট কন্ট্রোলের মধ্যে ইনফ্রারেড, আবহাওয়া নির্ণয়ের এই ইনফ্রারেড ব্যবহার করা হয়। আর মাইক্রোওয়েভ দিয়ে শুধু যে আমরা পপকর্ন বানাবো তা কিন্তু না, এটা রাডার ইউজ করা হয়, টেলিভিশন ইউজ করা হয় এবং মোবাইল ফোন প্রযুক্তিতে ইউজ করা হয়। বেতার তরঙ্গ, সবচেয়ে বড় তরঙ্গ বিকিরণ বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়। বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারের মধ্যে হচ্ছে সে প্রতিফলিত হবে। ওকে, তারপর আমরা চলে আসবো হচ্ছে কি আমাদের দৃশ্যমান বর্ণালীর মধ্যে যে বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার প্রতিসরণ বিদ্যুৎ এবং হচ্ছে বিক্ষেপণ তত কম। আচ্ছা, আমরা একটু মনে রাখবো বেগুনি দিয়ে রমজান মাসে বেগুনের দাম সবচেয়ে বেশি বেড়ে যায়, তার মানে তার অবক্ষয় বা বিচ্যুতি সবচেয়ে বেশি হয়। তো যার বিচ্যুতি বা বেশি হবে তার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, যার বিচ্যুতি বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। আর বিচ্যুতি বেশি হইলে প্রতিসরণ এবং বিক্ষেপণও হচ্ছে বেশি হবে। বিচ্যুতি বেশি হইলে প্রতিসরণ এবং বিক্ষেপণও হচ্ছে বেশি হবে। তাহলে বেগুনি আলোর বিচ্যুতি হচ্ছে সবচেয়ে বেশি, আর লাল আলোর বিচ্যুতি সবচেয়ে কম। আর লাল আলোর বিচ্যুতি কম হওয়ার কারণে তার তরঙ্গ দৈর্ঘ্য হবে সবচেয়ে বেশি। আচ্ছা, এবং মার্কিন পদার্থবিজ্ঞানী থিওডোর হ্যারল্ড মাইম্যান 1960 সালে লেজার রশ্মি আবিষ্কার করেন। তাহলে যার হচ্ছে বিচ্যুতি যত বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম, বিচ্যুতি বেশি হইলে প্রতিসরণও হয় বেশি, বিক্ষেপণও হয় বেশি। তাহলে বেগুনি আলোর প্রতিসরণ, বিক্ষেপণ, বিচ্যুতি সবটাই বেশি। আচ্ছা, হীরকের সংকট বা ক্রান্তিকোণ হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস। হীরকের সংকট বা ক্রান্তিকোণ 24 ডিগ্রি সেলসিয়াস। পদ্ম পাতার ওপর বৃষ্টির ফোঁটা পড়লে চকচক করে, এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য। আচ্ছা, কোনো বস্তু যখন সব আলো শোষণ করে নেয় তখন তাকে হচ্ছে কালো দেখায়। দিনের বেলা সূর্যালোকে গাছের পাতা সবুজ দেখায়, কিন্তু লাল আলোয় গাছের পাতা কালো মনে হয়। কেন? কেননা এই লাল আলোটাকে গাছের পাতা শোষণ করে নিচ্ছে, তাই সেই কালারটা হয়ে যাবে কালো। সূত্র একটাই, যে কোনো একটা অবজেক্ট যদি সমস্ত আলো শোষণ করে নেয় তখন সেটা দেখায় কালো। যে কোনো বস্তু যখন সব আলো শোষণ করে তখন তাকে দেখা যায় কালো। আচ্ছা, সোডিয়াম লাইটে হলুদ আলোয় লাল কাপড় কালো দেখায়। তাহলে সোডিয়াম আলোর যে হলুদ রঙের আলোটা আছে সেটাকে শুষে নেবে হচ্ছে লাল কাপড়। নীল কাঁচের মধ্য দিয়ে সাদা ফুলকে নীল দেখায়, এটা তো সহজ বিষয়, সানগ্লাসের মতো। আর নীল কাঁচের মধ্য দিয়ে হলুদ ফুলকে আমরা কি দেখব? কালো দেখব। নীল কাঁচের মধ্য দিয়ে হলুদ ফুলকে আমরা কি দেখব? কালো দেখব, কেননা সে আমাদের দেখার যে নীল রঙটা আছে সেটাকে শোষণ করে নেবে। আচ্ছা, নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে আকাশ এবং সমুদ্র নীল দেখায়। কেননা আমরা একটু আগে দেখে আসছি যে যার বিচ্যুতি বেশি তার প্রতিসরণ এবং বিক্ষেপণও বেশি। তা আমরা দেখছি হচ্ছে বেগুনের কাছাকাছি রং হচ্ছে নীল, তাহলে নীল আলোরও হচ্ছে বিক্ষেপণ এবং বিচ্যুতি হচ্ছে অনেক বেশি। আচ্ছা, পেরিস্কোপের মধ্যে আমরা বলবো সরল পেরিস্কোপ তৈরি করতে সমতল যন্ত্র ব্যবহার করা হয়, মানে সাবমেরিনে সমতল দর্পণ থাকবে। আচ্ছা, চালসে নিরাময়ে বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়। তার মানে আব্বা আম্মার ক্ষেত্রে আছে বাইফোকাল লেন্স, মানে নিচের অংশটুকু একরকম থাকবে, উপরের অংশটুকু আরেক রকম থাকবে। তবে বিষম দৃষ্টি ত্রুটি চিকিৎসায় সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয়। যারা টেরাবেকা দেখে বিষম দৃষ্টি তাদের জন্য লাগবে হচ্ছে সিলিন্ড্রিক্যাল, নর্মালি সিলিন্ড্রিক্যাল লাগবে না, নর্মালি লাগে হচ্ছে বাইফোকাল। আচ্ছা, সরল পেরিস্কোপ তৈরিতে সমতল দর্পণ ব্যবহার করা হয়। চালসে দৃষ্টি নিরাময় বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়। আর বিষম দৃষ্টি ত্রুটি চিকিৎসায় সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয়। তাহলে সিলিন্ডার মানে হচ্ছে বিষম, সিলিন্ডার মানে বিষম। আচ্ছা, চোখ এবং ক্যামেরার ক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে যে বিম্ব গঠিত হবে, সেটা সৎ, উল্টো এবং ঘর্বিত হবে। আর জটিল অনুবীক্ষণ যন্ত্রে হচ্ছে উল্টো এবং বিবর্ধিত হবে। সরল অনুবীক্ষণ যন্ত্র হচ্ছে সোজা, বিবর্ধিত অসৎ। আচ্ছা, স্থির এবং চলতরিতের ক্ষেত্রে আমরা একটু জানবো যে বেনেট নামক একজন ধর্মযাজক আধানের উপস্থিতি ও প্রকৃতি নির্ণয়ের জন্য তড়িৎ বীক্ষণ যন্ত্র উদ্ভাবন করেন। আধানের
প্রকৃতি এবং হচ্ছে উপস্থিতির জন্য তড়িৎবীক্ষণ যন্ত্র। শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা 8.854 ইন্টু 10^12 কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। আচ্ছা, বিভব পার্থক্য তড়িৎ প্রাবল্যের একক নিউটন পার কুলম্ব। তড়িৎ প্রাবল্যের একক নিউটন পার কুলম্ব। বিভব পার্থক্য পরিমাপ করা হয় ভোল্ট এককে। বিভব পার্থক্য পরিমাপ করা হয় ভোল্ট এককে। তড়িৎ প্রবাহের এককের নাম হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, আমাদের দেশে বাসাবাড়িতে যে পর্যাবৃত্ত প্রবাহ ব্যবহার করা হয় তা প্রতি সেকেন্ডে হচ্ছে 50 বার দিক পরিবর্তন করে। তাহলে প্রতি সেকেন্ডে দিক পরিবর্তন করতে পারে 50 বার। এবং তড়িৎ পরিবাহিতার এককের নাম সিমেন্স। তড়িৎ পরিবাহিতার এককের নাম হচ্ছে সিমেন্স। তড়িৎ পরিবাহিতার এককের নাম হচ্ছে সিমেন্স। আচ্ছা, তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তড়িৎ ক্ষমতাকে কিলোওয়াট এবং মেগাওয়াট এককে প্রকাশ করা হয়। আচ্ছা, এটা আমরা জানবো। 1 কিলোওয়াট সমান 10⁶ ওয়াট এবং 1 মেগাওয়াট ইজ ইকুয়াল টু 10⁶ ওয়াট। 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু 10⁻। আচ্ছা, 1879 সালে সর্বপ্রথম বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন হচ্ছে টমাস আলভা এডিসন, 1879 সালে। আচ্ছা, কোন একটা বাল্বের মধ্যে লেখা আছে 220 ভোল্ট 60 ওয়াট। 220 ভোল্ট 60 ওয়াট। এটার কথার মানে হচ্ছে 220 বিভববাত্যকে বাতিরেখা যুক্ত করলে প্রতি সেকেন্ডে 60 জুল হারে বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত হবে হচ্ছে আমাদের তাপ শক্তি এবং আলোক শক্তিতে। আচ্ছা, ফিউজ হচ্ছে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট সরু তার, যা টিন 25% এবং সীসা 75%-এর মিশ্রণ। তাহলে আমাদের ফিউজ মানেই হচ্ছে এটার মধ্যে সীসা আছে। ফিউজ মানে এটার মধ্যে সীসা আছে, টিন আছে 25% এবং সীসা আছে 75%। আচ্ছা, এবং একটি নির্দিষ্ট মাত্রার বেশি তড়িৎ প্রবাহিত হয় তখন সেটা হচ্ছে তাপের কারণে গলে যাবে। আচ্ছা, চুম্বকত্ব এবং চুম্বকের বিশেষ ধর্ম 4টা। একটা হচ্ছে আকর্ষণীয়, দিক নির্দেশক, বিপরীতধর্মী দুই প্রান্ত, চুম্বকন ধর্ম। আকর্ষণী ধর্ম, দিক নির্দেশক ধর্ম, বিপরীতধর্মী দুই প্রান্ত, চুম্বকন ধর্ম। আচ্ছা, তাইলে 1819 সালে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক H.C. ওয়ারস্টেড চুম্বকের উপর বিদ্যুৎ প্রবাহের ফলাফল সর্বপ্রথম লক্ষ্য করেন। আচ্ছা, যে সমস্ত পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদেরকে চুম্বক পরিণত করা যায় তারা কে? কলোনি। তার মানে হচ্ছে কোবাল্ট, লোহা, নিকেল। কোবাল্ট, লোহা এবং নিকেলকে চুম্বকে পরিণত করা যায় বা কলোনিকে চুম্বকে পরিণত করতে পারবো। আচ্ছা, তারপর আমরা একটু বলবো যে সেটা হচ্ছে আমাদের ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে 1831 সালে সর্বপ্রথম জেনারেটর উদ্ভাবন করেন। আচ্ছা, এবং এসি জেনারেটর অধিক প্রচলিত, এসি জেনারেটর। আচ্ছা, ট্রান্সফরমার কি জিনিস? যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভব বা পর্যাবৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করতে পারবো সেটাকে আমরা বলবো ট্রান্সফরমার। দুই পদের আছে, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার। আচ্ছা, তার মানে হচ্ছে যে ট্রান্সফরমার অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে সেটাকে আমরা বলবো স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেটা আমাদের বাসাবাড়ির আশেপাশে থাকে। আচ্ছা, অবিশুদ্ধ অর্ধপরিবাহী প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। পি টাইপ এবং হচ্ছে এন টাইপ। আচ্ছা, এখন পিএন জাংশন বা অর্ধপরিবাহীকে আমরা বলবো ডায়োড। পিএন জাংশনকে আমরা কি বলবো? ডায়োড বলবো। অর্ধপরিবাহী ডায়োড সুইচ হিসেবে ডিজিটাল ইলেকট্রনিক্সে এসি প্রবাহকে ডিসি প্রবাহিত রূপান্তরিত করতে ব্যবহার করা হয়। আচ্ছা, তার মানে হচ্ছে পিএন জাংশন বা অর্ধপরিবাহী ডায়োডকে সুইচ হিসেবে কি হিসেবে আমরা ব্যবহার করব? সুইচ হিসেবে ডিজিটাল ইলেকট্রনিক্সে এসি প্রবাহকে ডিসি প্রবাহিত রূপান্তরিত করতে ব্যবহার করা হয়। আচ্ছা, রেকটিফায়ার কি জিনিস? যে কৌশলের মাধ্যমে পরিবর্তিত প্রবাহ বা এসিকে একমুখী বা ডিসি করা হয়, মানে এসিকে ডিসিতে রূপান্তরিত করা হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে রেকটিফায়ার বা একমুখী কারক বলবো। রেকটিফায়ার দুই প্রকার, একটা হচ্ছে অর্ধ তরঙ্গ একমুখীকরণ। কি কাহিনী হয় সেখানে হচ্ছে একটা পিএন জাংশন ডায়োড ব্যবহার করা হয়। পূর্ণ তরঙ্গ একমুখীকরণ, এখানে হচ্ছে দুইটা পিএন জাংশন ডায়োড ব্যবহার করা হয়। তাহলে অর্ধ তরঙ্গ একমুখীকরণের মধ্যে একটা পিএন জাংশন ডায়োড ইউজ করব, আর পূর্ণ তরঙ্গ একমুখীকরণের ক্ষেত্রে আমরা দুইটা পিএন জাংশন ডায়োড ইউজ করব। ট্রানজিস্টার 1948 সালে আবিষ্কার হয়। তাহলে ট্রানজিস্টার আবিষ্কার কবে হয়? 1948 সালে। মানে যেটাকে একসময় আমরা ক্যাসেট প্লেয়ার বলতাম ট্রানজিস্টার, সেটা হচ্ছে 1948 সালে আবিষ্কার করা হয়। আচ্ছা, একটি ট্রানজিস্টার দুইটা পিএন জাংশনের সমন্বয়ে গঠিত।
পিএন, তার মানে 2টা পিএন লাগে কি তৈরি করতে? একটা ট্রানজিস্টরকে তৈরি করতে। ট্রানজিস্টর শব্দের উৎপত্তি ট্রান্সফার এবং হচ্ছে রেজিস্টার শব্দ দুটি থেকে। তাহলে ট্রানজিস্টর কোন কোন শব্দ থেকে আছে? ট্রান্সফার এবং রেজিস্ট্যান্স। আচ্ছা, দেন আমরা বলবো র্যাডারের কাহিনী। র্যাডার মানে হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং মানে হচ্ছে র্যাডার। 1922 সালে এইচ টেইলর এবং হচ্ছে লিউ সিয়ং রাডার উদ্ভাবন করেন, লিউ সিয়ং। আচ্ছা, তারপর আমরা বলবো বৈদ্যুতিক ইস্ত্রিতে একটা সংকর ধাতু ইউজ করা হয়, যেটাকে আমরা বলবো নাইক্রম। নাইকন ক্যামেরার মতো বৈদ্যুতিক ইস্ত্রি নাইক্রম, যেটাতে নিকেল থাকে 60, আয়রন 25 এবং ক্রোমিয়াম 15। তার মানে ইস্ত্রির মধ্যে কি আছে? নিকেল, নিয়াক্রো বা নিকেল 60, আয়রন আছে মাত্র 25 এবং ক্রোমিয়াম আছে হচ্ছে 15। আচ্ছা, বেয়ার্ড হচ্ছে 1926 সালে টেলিভিশন আবিষ্কার করেন এবং 1942 সালে এটা হচ্ছে সিকরস্কি প্রথম বাণিজ্যিক হেলিকপ্টার তৈরি করেন। আচ্ছা, উইলিয়াম রনজেন্ট 1895 সালে তড়িৎ নল নিয়ে গবেষণা করতে সময় এটা হচ্ছে গিয়ে আমাদের এক্সরে আবিষ্কার করেন। এক্সরে আবিষ্কার হয়েছে হচ্ছে 1895 সালে। আচ্ছা, এক্সরে হীরকের ভেতর দিয়ে যেতে পারে কিন্তু গ্রাফাইটের ভেতর দিয়ে যেতে পারে না। এক্সরে যেতে পারে হীরকের ভিতর দিয়ে। আচ্ছা, আর পরবর্তীকালে হেনরি বেকারেল 1896 সালে এক্সরে নিয়ে গবেষণা করার সময় বেকেরেল রশ্মি আবিষ্কার করেন। তাহলে বেকেরেল রশ্মি কিন্তু আবিষ্কার করছে বেকেরেল, আর রনজেন্ট আবিষ্কার করছে এক্সরে। আচ্ছা, যে সমস্ত মৌল তেজস্ক্রিয়তা প্রদর্শন করে তাদেরকে আমরা বলবো তেজস্ক্রিয় মৌল। সাধারণত যাদের পারমাণবিক সংখ্যা 82-র বেশি তারা হচ্ছে তেজস্ক্রিয়তা ব্যবহার করে বা প্রকাশ করে। কোবাল্ট 60 থেকে হচ্ছে গিয়ে দেহের ক্যান্সার এবং টিউবার কোষ ধ্বংস করা যায় কোবাল্ট 60 আইসোটোপ দিয়ে। ব্লাড ক্যান্সার চিকিৎসায় P32, ব্লাড ক্যান্সারে P32 এবং কার্বন 14 আইসোটোপ দিয়ে বয়স, এবং থাইরয়েড গ্রন্থির ক্ষেত্রে আয়োডিন 131। তাহলে থাইরয়েডের ক্ষেত্রে আয়োডিন 131, বয়স করতে কার্বন 14 ডেটিং, ব্লাড ক্যান্সারের মধ্যে P32, ব্লাড ক্যান্সারে P32 এবং কোবাল্ট 60 দিয়ে হচ্ছে গিয়ে আমাদের ক্যান্সার এবং টিউমার কোষকে ধ্বংস করব। তাহলে কাউকে ধ্বংস করতে আমরা ইউজ করব কোবাল্ট 60। আচ্ছা, একটি হিলিয়াম পরমাণু থেকে দুটি ইলেকট্রন সরানো নিলে যা থাকে তাই হচ্ছে আলফা কণা। হিলিয়াম He থেকে দুইটা ইলেকট্রন সরায় নিব, যা থাকবে সেটি হচ্ছে আলফা কণা। বিটা রশ্মি হচ্ছে অতি উচ্চ দ্রুতিসম্পন্ন ইলেকট্রন প্রবাহ, আর গামা রশ্মি হচ্ছে জীববিজ্ঞানের জন্য সবচেয়ে ক্ষতিকর। গামা রশ্মি জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর। আচ্ছা, তারপর আমরা বলবো প্রাকৃতিক গ্যাসের উপাদান থাকে হচ্ছে মিথেন 80-90%, এবং অন্যান্য উপাদানের মধ্যে থাকে হচ্ছে 13% প্রোপেন এবং 3% বিউটেন। তার মানে মিথেন, ইথেন, মানে প্রথমে থাকবে মিথেন সবচেয়ে বেশি 80-90%, ইথেন 13%, প্রোপেন 3%। আর বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের 94-98% পর্যন্ত থাকে হচ্ছে মিথেন। তবে এলপি গ্যাসের মধ্যে মিথেন থাকে না, সেখানে থাকে প্রোপেন এবং হচ্ছে বিউটেন। আচ্ছা, সৌরকোষে ক্যাডমিয়াম ধাতু ব্যবহার করা হয়। তার মানে হচ্ছে আমরা যে সোলার দেখি সেগুলোর মধ্যে থাকে হচ্ছে ক্যাডমিয়াম। তবে বায়োগ্যাসের মধ্যে মিথেন হচ্ছে 60-70 ভাগ। তো মনে রাখবো 60-70 দশকে হচ্ছে গিয়ে বায়োগ্যাস হয়েছে। আচ্ছা, পারমাণবিক চুল্লিতে পরিবাহক হিসেবে ব্যবহার করা হয় সোডিয়াম। তাহলে পারমাণবিক চুল্লিতে পরিবাহক সোডিয়াম। পারমাণবিক চুল্লির মূল বস্তু বা মজ্জা গ্রাফাইটের ইটের তৈরি, এবং পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম 235।